বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার পলিসি ইন্টারেস্ট রেট কত শতাংশ? যে সংসপ্তক, স্বাধীনতা চিরন্তন, শান্তির পাখি, জাগ্রত বাংলা, বিজয় কেতন ভাস্কর্যগুলোর নির্মাতা কে? বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট তৈরি করেছে কোন দেশ? বিদ্যাবাড়ির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৃষ্টি স্নাতক দিনে সকলকে স্বাগত বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আপডেট বুলেটিনে। আমরা প্রতি সপ্তাহের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থেকে থাকে পত্রিকার পাতা থেকে সংগ্রহ করে সেগুলো আমরা সপ্তাহ শেষে কিন্তু আপনাদের জন্য এই আপডেট বুলেটিন আমাদের যে এই সেশনটি অনুষ্ঠিত হয় এখানে কিন্তু আমরা সেটি উপস্থাপন করি এবং আপনাদের সুন্দর একটি নোট এই ক্লাস থেকে কিন্তু আমরা সাম্প্রতিক বিষয়ের উপরে তৈরি করে দিই। তো ক্লাসের শুরুতেই আপনাদের যেটি অনুরোধ থাকবে, আপনারা একটি খাতা এবং একটি কলম নিয়ে এই ক্লাসে বসে পড়ুন এবং আমি যখন যে কথাগুলো বলবো সেগুলো যদি সম্ভব হয় প্রশ্নের আনসারগুলো যখন চাইবো আপনারা কমেন্টে লিখবেন। তাহলে হবে কি একসঙ্গে আপনার দেখা, শোনা এবং লেখা তিনটি কাজ যখন হবে এই ক্লাস থেকেই আপনাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু মেমোরিতে সেট আপ হয়ে যাবে। আশা করি পরবর্তীতে কিন্তু আপনাকে আর নতুন করে পড়তে হবে না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই আপডেট ক্লাসের যে সাপ্তাহিক বুলেটিনটি, সেই বুলেটিনটির আমরা মূল যে তথ্য সেখানে চলে যাই। তো চলুন আপনাদের জন্য আজকে আমাদের কি কি তথ্য আছে আমরা এই পর্যায়ে দেখে নিই। তো আপনারা প্রথম প্রশ্নটি কিন্তু ইতোমধ্যে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমানটির মডেল কি? যারা জানেন কমেন্টে লিখুন এই যুদ্ধ বিমানটির মডেল কি। কমেন্টে লিখে ফেলুন, সময় কিন্তু মাত্র 5 সেকেন্ড। তো কমেন্টে লিখতে থাকুন। আর এর সঙ্গে দেখুন আরও কিছু গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এখানে অপশনে রেখেছি। আমি অপশনগুলো পড়ে দিচ্ছি আপনাদের। MiG-21, মিরাজ 2000, FT-7 BGI এবং B-2 এই চারটি যুদ্ধ বিমানই কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, কারণ এই চারটি বিমানই কিন্তু ইম্পর্টেন্ট তথ্য এবং আমরা এখান থেকে জেনে নেব কোন দেশ এই বিমানগুলো তৈরি করে থাকে। তো আপনারা কমেন্টে লিখতে থাকুন এবং আমরা সঠিক উত্তরটি এখন আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে সঠিক উত্তরটি হচ্ছে FT-7 BGI, অর্থাৎ মাইলস্টোনের যে ট্র্যাজেডিটি হলো আমরা জানি কত তারিখে। এটা একটু কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি যেগুলো লিখে দিই আপনারা অবশ্যই লিখে নেবেন। 21 জুলাই 2025, 21 জুলাই 2025 এই মাইলস্টোন ট্র্যাজেডি আপনারা জানেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে প্রায় 32 জন নিরীহ শিক্ষার্থী, আমাদের কোমলমতি শিশু, তারা কিন্তু এই ট্র্যাজেডিতে, এই বিমান বিধ্বস্ত এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তারা কিন্তু ঝরে পড়েছে, তাদের জীবন সংশয়ে পড়ে গিয়েছে এবং তারা কিন্তু পরপরে চলে গিয়েছেন মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে। তো এই 21 জুলাই এই মাইলস্টোনে যে ট্র্যাজেডিটি হলো এবং এখানে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেটির নাম হচ্ছে FT-7 BGI। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এটি আসতে পারে এবং এই যে তথ্যটি আপনাদের দিলাম কত তারিখে 21 জুলাই মাইলস্টোন ট্র্যাজেডি 2025, এটিও কিন্তু আপনাদের যে কোনো চাকরির পরীক্ষায় তথ্য হিসেবে আসতে পারে। তো আশা করি আপনারা এখান থেকে সুন্দর করে এই তথ্যটি লিখে নিয়েছেন এবং এর সঙ্গে আরও কিছু তথ্য আপনাদের এখান থেকে দিতে চাই। দেখুন এখানে আছে MiG-21, এইটি কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? আপনারা যদি জেনে থাকেন কমেন্টে লিখতে থাকুন এবং আমি লিখে দিচ্ছি। আপনারা কিন্তু এই তথ্যগুলো অবশ্যই সংগ্রহ করে নেবেন। তাহলে হবে কি দিন শেষে আপনার এই যে জ্ঞানের ভাণ্ডারটি এখান থেকে সুন্দর একটি নোট আপনার খাতায় কিন্তু তৈরি হয়ে যাবে। তো MiG-21 যুদ্ধ বিমানটি হচ্ছে কিন্তু রাশিয়া। আপনারা আমার সঙ্গে পড়তে থাকবেন, আমি যখন বলি আপনারাও কিন্তু বলবেন যে কোন দেশের। MiG-21 রাশিয়া। তাহলে হবে কি আপনার কিন্তু এটি মেমোরিতে সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। এবং এই MiG-21 কিন্তু সাম্প্রতিক আমরা জানি ভারত, তারা কিন্তু এই MiG-21 যুদ্ধ বিমানটি তাদের যে বাহিনীর বহর থেকে তারা এটা কিন্তু আলোচনায় আছে, কারণ ভারতীয় বিমান বাহিনী এই যুদ্ধ বিমানগুলো তাদের সর্বশেষ যে কয়টি আছে MiG-21 তারা এটা যেহেতু পুরনো সোভিয়েত আমলের, এগুলো তারা বাদ দিয়ে দিচ্ছেন তাদের বিমান বাহিনীর যুদ্ধবহর থেকে। এবং আর একটা গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই MiG-21 সঙ্গে আছে আমাদের মুক্তিযুদ্ধের যে বিষয়টি। মুক্তিযুদ্ধের সময় এই MiG-21 যুদ্ধ বিমান থেকে কিন্তু ভারত যে যৌথ বাহিনী বা যে মিত্র বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করে তখন কিন্তু এই MiG-21 যুদ্ধ বিমানটা ভারত ব্যবহার করেছিল। তো এই MiG-21টা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে, আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গেও কিন্তু জড়িত আছে। তারপর দেখুন মিরাজ
2000। মিরাজ 2000 কোন দেশের তৈরি যুদ্ধ বিমান? মিরাজ হচ্ছে ফ্রান্স। মিরাজ হচ্ছে ফ্রান্স, ফ্রান্সের তৈরি হচ্ছে মিরাজ। এবং আর একটা কিন্তু আছে, রাফাল আছে ফ্রান্সের, রাফাল। রাফাল রাফাল যুদ্ধ বিমানটাও কিন্তু ফ্রান্সের। তো একটা দেখলেন। আর এফটি, এই যে FT-7BG, এটা হচ্ছে চীনের তৈরি, চীন। এটি হচ্ছে কোন দেশের? চীনের। আর B2 আপনারা জানেন, B2 যুদ্ধ বিমানটাও সাম্প্রতিক সময়ে আলোচনায় আছে, কারণ হচ্ছে কিছুদিন আগে ইরানে একটা হামলা হয়েছিল এবং এই যুদ্ধ বিমানটা কিন্তু USA, আমেরিকা, তারা এই যুদ্ধ বিমানটা ব্যবহার করে কিন্তু সেখানে বোমা বর্ষণ করেছিল সেই আপনার ইরানে। তো এই জন্য এই B2 যুদ্ধ বিমানটাও কিন্তু আশা করি আমাদের আলোচনায় আছে এখন এই সাম্প্রতিক সময়, এবং এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আশা করি প্রথম প্রশ্নটা থেকে আপনারা অনেকগুলো বিষয় কিন্তু পেয়ে গেলেন, যে MiG-21 কোথায়? রাশিয়ার তৈরি, মিরাজ ফ্রান্স, তারপরে FT-7BGI চীনের, আর B2 USA বা আমেরিকার। তো এখান থেকে অনেকগুলো তথ্য আপনারা পেয়ে গেলেন। তো চলুন এরপর যে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে আপনাদের জন্য, আমরা সেখানে চলে যাই। তো দেখুন, এই যে আমরা যে ক্লাসটি বা এই যে আমাদের আপডেট বুলেটিন যে এই যে সিরিজটি আপনাদের জন্য দিচ্ছি, এটি খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে কিন্তু 49তম বিশেষ BCS এর একটি সার্কুলার হয়েছে, এবং খুব তাড়াতাড়ি আগামী 2 মাস পরেই, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে বা অক্টোবরের প্রথম দিকে কিন্তু সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং আপনারা প্রতি সপ্তাহে আমরা পত্রিকা থেকে যে সাম্প্রতিক বিষয়গুলো জেনে থাকি বা পড়ে থাকি, সেটির জন্য কিন্তু আমাদের অনেক সময় ব্যয় হয়। আর আপনারা যদি আমাদের এই ক্লাসটি বা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন, আশা করি যে সাম্প্রতিকের যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেখান থেকে প্রশ্ন আসার মতো, এখান থেকে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা আশা করি A to Z ভিডিওটা গুরুত্বপূর্ণ সেহেতু আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের এই তথ্যগুলো সুন্দর করে খাতায় নোট করে নেবেন। আশা করি আপনার সাম্প্রতিকের যে সমস্যাগুলো আছে এগুলো থাকবে না। আর তার সঙ্গে আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনাগুলো আপনার অবশ্যই প্রিলি এবং রিটেন দুইটা বিষয় কিন্তু কাজে লাগবে। তো এ পর্যায়ে দেখুন আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদ হার, পলিসি ইন্টারেস্ট রেট কত শতাংশ? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ সাম্প্রতিক সময়ে অর্থাৎ আপনার এই যে পলিসি রেটটা বা এই যে নীতি সুদ হারটা, এটা কিন্তু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার কারণে এটি কিন্তু আমাদের বিভিন্ন ব্যাংক পরীক্ষায়, বিশেষ করে বিভিন্ন অর্থনৈতিক যে প্রতিষ্ঠান সমূহ আছে সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপনারা কমেন্টে লিখুন, সময় 2 সেকেন্ড, যে কত হতে পারে আমাদের সাম্প্রতিক সময়ে চেঞ্জ হয়েছে এই যে নীতি সুদ হার, বর্তমানে এটি কত? তো বর্তমানে আমাদের এই নীতি সুদ হার হচ্ছে 8%। আপনারা দেখুন, আমি উত্তরটা লিখে বলে দিচ্ছি, 8%। এবং পূর্বে ছিল হচ্ছে আপনার 8.50% ছিল পূর্বে, এবং সাম্প্রতিক সময়ে এই নীতি সুদ হারটা হচ্ছে আপনার 8%, একটু কমানো হয়েছে। তো এই নীতি সুদ হার এর কিন্তু আরেকটি নাম আছে, আপনারা কি বলতে পারবেন? যদি বলতে পারেন যে নীতি সুদ হারকে আরেকটা নামে কি বলা হয়, তো আপনারা কিন্তু সেটা কমেন্টে লিখুন। তো আরেকটা নাম যেটি আমি আপনাদের বলে দিই, সেটা হচ্ছে রেপো রেট। রেপো রেট, রেপো রেট, এই রেপো রেটটা হচ্ছে কি আমাদের এই নীতি সুদ হার। এই নীতি সুদ হারটাকে কিন্তু আমাদের রেপো রেট বলা হয়ে থাকে, বা বেঞ্চমার্ক যে রেটটা, সেটাও কিন্তু বলা হয়ে থাকে নীতি সুদ হারকে। আরেকটা বিষয় আপনাদের বলে দিলাম, তো মনে রাখতে পারেন, যদি এইভাবে নীতি সুদ হার না আসে, রেপো রেট কত বর্তমানে বাংলাদেশ ব্যাংকের, এটিও কিন্তু আসতে পারে। এটি কত শতাংশ? 8%। এবং এর সঙ্গে আরেকটু আপনাদের বলতে চাই যে এই যে নীতি সুদ হার, এই নীতি সুদ হার বা এই যে রেপো রেট, এটাকে কি বলা হয় আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন, আমি খুব সংক্ষেপে একটু আলোচনা করে দেবো। আশা করি এটি আপনার জন্য খুব উপকারে আসবে, যদি কখনো লিখিত পরীক্ষা দেন বা যে কোনো কারণে আপনার কিন্তু এটি কাজে আসতে পারে। রেপো রেট বা এই নীতি সুদ হারটা হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, আমাদের যেটি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংকে লোন দিয়ে থাকেন, এবং এই লোনটা যে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে দিয়ে থাকেন, কত পার্সেন্ট সুদ হারে বা যে সুদ হারে বাংলাদেশ ব্যাংক এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে লোন দিয়ে থাকেন, এইটি হচ্ছে সেই নীতি সুদ হার বা রেপো রেট। এইটাকেই বলা হয়, এই সুদ হারটাকেই বলা হয় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত যে সুদ হার বাণিজ্যিক ব্যাংকের জন্য, এই বাণিজ্যিক ব্যাংকে লোন দেওয়ার জন্য যে নির্ধারিত সুদ হার, সেটিকেই বলা হয় রেপো রেট বা নীতি সুদ হার।
বা পলিসি ইন্টারেস্ট রেট, এটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং এটি কিন্তু ব্যাংকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এর কিছু দিক আছে যে কী কারণে এই রেপো রেট বাড়ানো হয় কমানো হয়। রেপো রেট বাড়ানো হয় সাধারণত কী জন্য, যখন দেখা যায় অর্থের সরবরাহ বেড়ে যায় তখন হচ্ছে রেপো রেটটা বা নীতি সুদহারটা বাড়ানো হয় যাতে অর্থের সরবরাহটা কম হয় মার্কেটে। এবং যখন অর্থের সরবরাহ বেড়ে যায় তখন এটা বাড়ানো হয়, যখন অর্থের সরবরাহ মার্কেটে কমে যায় তখন কিন্তু রেপো রেটটাকে কী করা হয়, কমানো হয় যাতে অর্থের সরবরাহ বা অর্থের যোগান বাড়ে মার্কেটে। তো এই হচ্ছে মূলত বেসিক বিষয়টা, আশা করি আপনারা এটি ক্লিয়ার হতে পেরেছেন। তো আমাদের পরবর্তী প্রশ্নটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমাদের একজন ভাস্কর্য শিল্পী তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তাকে নিয়ে আমাদের এই প্রশ্নটা যে সংসপ্তক, স্বাধীনতা চিরন্তন, শান্তির পাখি, জাগ্রত বাংলা, বিজয় কেতন ভাস্কর্যগুলোর নির্মাতা কে? আমাদের এখানে 4টি অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু নামটি আছে, আপনারা কমেন্টে লিখতে থাকুন আর আমরা সঠিক উত্তরটি এ পর্যায়ে জেনে নেওয়ার চেষ্টা করছি। আর কমেন্টে লিখলে হবে কি, এই বিষয়টা কিন্তু আপনার, আবারও বলছি, একবারে মেমোরাইজ হয়ে যাবে, যে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আপনি খাতায় লিখতেছেন, কমেন্টে লিখতেছেন, শুনতেছেন এবং দেখতেছেন, 3টা বিষয় একবারে। আবার কিন্তু বলছি, তো দেখুন আমাদের সাম্প্রতিক তিনি মারা গিয়েছেন হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খানের এই যে আপনারা বিখ্যাত কিছু ভাস্কর্যের নাম এখানে দেখতে পাচ্ছেন, সংসপ্তক, স্বাধীনতা চিরন্তন, শান্তির পাখি, জাগ্রত বাংলা, বিজয় কেতন, এই বিখ্যাত ভাস্কর্যগুলোর তিনি হচ্ছেন শিল্পী বা ভাস্কর ছিলেন কে? এই হামিদুজ্জামান খান। তিনি মারা গিয়েছেন কত তারিখে, একটু এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আমি যখন লিখে দেবো আপনারা এটা খাতায় তুলে নেবেন। 20 জুলাই। 20 জুলাই 2025। এবং আমার সঙ্গে যদি সম্ভব হয় আপনারা এটি যখন স্ক্রিনে দেখবেন তখন কিন্তু নিজেরাও উচ্চারণ করবেন, বলবেন, অর্থাৎ পড়ার কাজটা হয়ে যাবে। তা হামিদুজ্জামান খান কত তারিখে মারা গিয়েছেন? 20 জুলাই 2025। 20 জুলাই 2025 হামিদুজ্জামান খান মারা গিয়েছেন এবং সংসপ্তক, স্বাধীনতা চিরন্তন, শান্তির পাখি, জাগ্রত বাংলা, বিজয় কেতন এইগুলোর নির্মাতা বা ভাস্কর বা শিল্পী হচ্ছেন কে? এই হামিদুজ্জামান খান। এবং এর সঙ্গে কিন্তু আরও কিছু বিখ্যাত ব্যক্তিদের নাম আছে, তাদের নামও আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ যে ভাস্কর্যগুলো আছে সেগুলোর সঙ্গে জড়িয়ে আছে। যেমন সৈয়দ আবদুল্লাহ খালিদ, ইনি হচ্ছেন আমাদের কলা ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্যটি আছে, অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলার এই ভাস্কর হচ্ছেন কে? এই সৈয়দ আবদুল্লাহ খালিদ, অপরাজেয় বাংলা। আমি লিখে দিচ্ছি, অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলার শিল্পীকে সৈয়দ আবদুল্লাহ খালিদ। এরপর আছেন শামীম শিকদার। শামীম শিকদারও কিন্তু একটা বিখ্যাত ভাস্কর্য শিল্পী, একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী। এবং তার বিখ্যাত যে ভাস্কর্য, যেমন সেটি হচ্ছে আপনারা জানেন যে আমাদের সড়ক দ্বীপে, ফুলার রোডের সড়ক দ্বীপে যে একটা বিখ্যাত ভাস্কর্য আছে, স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার সংগ্রামের শিল্পী হচ্ছেন কে? শামীম শিকদার। স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রামকে শামীম শিকদার। এবং আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক আর একটি বিখ্যাত ভাস্কর্য এবং সেই ভাস্কর্যটির তিনি কিন্তু শিল্পী, সেটি হচ্ছে কি জাগ্রত চৌরঙ্গি। জাগ্রত চৌরঙ্গি হচ্ছে কোথায় অবস্থিত? আপনাদের গাজীপুরে। এবং এটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পরে প্রথম যে ভাস্কর্যটি, স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম যে ভাস্কর্যটি, সেটি হচ্ছে কোনটা? জাগ্রত চৌরঙ্গি। জাগ্রত চৌরঙ্গি, এটি কোথায়? গাজীপুরে। গাজীপুরে জাগ্রত চৌরঙ্গি। এবং এটির ভাস্কর হচ্ছেন কে? আব্দুর রাজ্জাক। এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপরে প্রথম যে ভাস্কর্যটি তৈরি করা হয় সেটি হচ্ছে এই জাগ্রত চৌরঙ্গি। তো আশা করি এই যে ভাস্কর্য, এটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কিন্তু এই পয়েন্টটা থেকে পেয়ে গেলেন। এরপর যে আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল কোনটি? খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা জানেন যে এখনো অবধি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে এই সীমান্তে যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজমান এবং এখনও অবধি দুইটি দেশের মধ্যে কিন্তু সংঘাত চলছে। এবং সাম্প্রতিক আমরা জানতে পেরেছি যে তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে দুটি দেশ শান্তি আলোচনায় মিলিত হবে, হয়তোবা আজ বা কালকে। তো এইখানে সেইটি যে এই বিরোধপূর্ণ অঞ্চলটির নাম কি, এই বিরোধপূর্ণ অঞ্চলটির নাম কি আপনারা কমেন্টে লিখতে থাকুন। এবং আমি এই বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলতে চাই, কারণ আমাদের আগ্রহ থাকে যে কি কারণে
আমরা বিভিন্ন ভিডিও দেখি, বিষয়টা কি আসলে? বিষয়টা হয়েছে কি, থাইল্যান্ডকে কি বলা হয়? মুক্ত ভূমি। থাইল্যান্ডকে কিন্তু বলা হয় কি মুক্ত ভূমি, অর্থাৎ থাইল্যান্ড কোনো দেশের উপনিবেশ ছিল না, মুক্ত ভূমি। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, মুক্ত ভূমি বা চিরস্বাধীন দেশ আর কি, বুঝছেন? থাইল্যান্ড কোনটা? থাইল্যান্ড। এই থাইল্যান্ডকে বলা হয় কি মুক্ত ভূমি। থাইল্যান্ড কিন্তু কোনো দেশের উপনিবেশ ছিল না। কিন্তু এই কম্বোডিয়া কিন্তু ফ্রান্সের উপনিবেশ ছিল, এবং ফ্রান্সের উপনিবেশ থেকে 1953 সালে তারা কিন্তু স্বাধীনতা লাভ করে। 1953 সালে তারা স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে। এখন এখানে যে বিষয়টি আপনাদের আলোচনার এবং ইন্টারেস্টিং, একটু আপনাদের জানতে হবে সচেতন নাগরিক হিসাবে, বা দেশের প্রথম শ্রেণীর আপনারা সকলেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, আপনারা দেশের প্রথম শ্রেণীর নাগরিক, তো আপনাদের এই বিষয়গুলো জানা দরকার। আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু ব্রিটিশরা শাসন করেছে ভারতীয় উপমহাদেশে, এবং 1947 সালে তারা আমাদের স্বাধীনতা দিয়ে এখান থেকে বিদায় হয়। এবং বিদায় হওয়ার পরে তারা যখন আমাদের ম্যাকমোহন যে লাইন বা ম্যাকমোহন যে ইয়াগুলো তারা করে, এই যে আমাদের সীমানাগুলো তারা যে ডিস্ট্রিবিউশন করেছিল, এই ডিস্ট্রিবিউশন করার সময় তারা কিন্তু আমাদের বিভিন্ন সীমানায় বিভিন্ন ধরনের সমস্যা রেখে গেছেন। কিছু কিছু জায়গায় তারা কিন্তু এটির মীমাংসা করে যাননি, এবং সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু এখনও আমাদের যে বিভিন্ন ঝামেলা বিদ্যমান আছে। তো এরকম ফ্রান্স যখন এই সীমানা নির্ধারণ করে কম্বোডিয়াকে স্বাধীনতা দেওয়ার পূর্বে, তারা কিন্তু কিছু জায়গায় এরকম সীমানা টোটালি মীমাংসা না করে রেখে গিয়েছিল। তেমনি একটা জায়গা হচ্ছে এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সীমান্তবর্তী যে বিরোধপূর্ণ জায়গাটি প্রাহো ভিহিয়ার, এই প্রাহো ভিহিয়ারটায় তারা একটা জায়গা আছে, এবং সেখানে একটা বিখ্যাত মন্দির আছে যেটা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, এবং একটা বিশাল পর্যটন এরিয়া। মূলত এই জায়গাটার নিয়ন্ত্রণ নিয়েই হচ্ছে এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের ভিতরে মূল বিরোধটা, এবং এটি অনেকবার আন্তর্জাতিক বিচার আদালত, যেটি নেদারল্যান্ডের হেগে অবস্থিত, এই আন্তর্জাতিক বিচার আদালতেও কম্বোডিয়া মামলা করেছে, এবং তারা মামলার রায়ে কিন্তু বিজয়ী হয়েছে। তো এইটি হচ্ছে সাম্প্রতিক সময়, যা হোক সেখানে একটা স্থলমাইন রাখা হয়। সেই স্থলমাইনটা কারা রেখেছে কেউই জানে না, তবে থাইল্যান্ড বলছে যে এটি কম্বোডিয়ার সেনাবাহিনী রেখেছে, এবং সেই স্থলমাইন বিস্ফোরণ হয়ে থাইল্যান্ডের সৈন্য নিহত হয়। এবং সেইখান থেকেই গত বুধবারের সেই ঘটনা থেকেই মূলত এই যে ঝামেলাটি, এই ঝামেলাটির উদ্ভব হয়েছে। তো আশা করি এই বিরোধের যে ঘটনাটি আপনারা খুব সংক্ষেপে আমাদের এই ক্লাস থেকে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারলেন। এবং পরবর্তী পর্যায়ে এখানে আরও কিছু আমাদের অপশনে আছে, যেটি বললাম যে এখানে আরও কিছু ডাইসং ডং, এটি কি? এটিও কিন্তু একটা দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মাঝে, দুই কোরিয়ার মাঝে একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে হচ্ছে আপনার একটা বলা হয়, এদের সামরিক যে উপস্থিতি এই জায়গাটাতে নাই। এইখানে হচ্ছে তারা বিভিন্ন শান্তি আলোচনা বা বিভিন্ন আলোচনায় এই দুই কোরিয়া আর কি, আমি লিখে দিই, দুই কোরিয়া কিন্তু এখানে বিভিন্ন শান্তি আলোচনায় মিলিত হয়ে থাকে। তারপরে এই যে কোরিয়ার সঙ্গে এই পানমুন জমটাও কিন্তু এই কোরিয়ার সঙ্গে, দুই কোরিয়ার সঙ্গে কিন্তু ইনক্লুডেড। এদের এইটাও একটা বাফার জোন বলা হয়। এখানে এই গ্রামে তারা কিন্তু বিভিন্ন শান্তি আলোচনা করে থাকে। আর এই যে সর্বশেষ যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আঙ্কর ভাটটা হচ্ছে কম্বোডিয়ার একটা বিখ্যাত একটা মন্দির। এটা হচ্ছে কম্বোডিয়ার একটা বিখ্যাত মন্দির, মনে রাখতে হবে। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে যে আঙ্কর ভাট মন্দিরটি কোথায় অবস্থিত। এটি হচ্ছে কোথায়? কম্বোডিয়ায়। তো আশা করি এই প্রশ্নটি থেকেও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারলেন। তো চলুন আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী প্রশ্নটা দেখতে পারি। সম্প্রতি ঢাকায় জাতিসংঘের কোন সংস্থাটির অফিস চালু হয়েছে? খুব রিসেন্টলি আমাদের ঢাকায় জাতিসংঘের একটি অফিস চালু হয়েছে, এবং যেটি কিন্তু এখন আমাদের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, কারণ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল সংগঠন এই যে প্রতিষ্ঠানটি এটির বিরোধিতা করেছে। তা আপনারা কমেন্টে লিখতে থাকুন। এখানে আছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল, বিশ্ব খাদ্য কৃষি সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, মানবাধিকার কমিশনের মিশন। কোনটি সঠিক অ্যান্সার আপনারা কমেন্টে লিখতে থাকুন। আর এ পর্যায়ে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের যেটি আমি বললাম, যে আপনারা যদি আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেন এবং যে তথ্যগুলো আপনাদের আমরা বলে থাকি বা লিখে দিচ্ছি বোর্ডে, এগুলো আপনি যদি সুন্দর করে আপনার খাতায় নোট করে রাখেন, আপনার যে সামনে আমাদের বিশেষ যে বিসিএসটি আসতেছে 49তম, এটি কিন্তু আপনার জন্য
ক্লিয়ার হয়ে যাবে যে সাম্প্রতিক যে বিষয়গুলো আপনার জানা দরকার সেই নোটগুলো কিন্তু এই ক্লাস থেকে আপনি পেয়ে যাবেন। এবং এই বিশেষ বিসিএস এর জন্য আপনার যদি বিশেষভাবে একটু প্রস্তুতির দরকার হয় তার জন্য কিন্তু বিদ্যাবাড়ির স্পেশাল যে ব্যাচ আছে বিসিএ এই বিশেষ বিসিএস এর আপনি কিন্তু সেই ব্যাচে এনরোল করতে পারেন এবং সুন্দর করে আপনার গুছিয়ে এই যে স্বল্প সময় 2 মাসে আপনার একটা সুন্দর প্রস্তুতি কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। তো সম্প্রতি আমরা যেটা বললাম, ঢাকায় জাতিসংঘের যে সংস্থাটি অফিস চালু করেছেন সেটি হচ্ছে মানবাধিকার কমিশনের মিশন। জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের যে হাই কমিশনার বা প্রধান তিনি কি আমরা জানি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভলকার টুর্ক। ভলকার টুর্ক, এটা আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন। জাতিসংঘের এই যে মানবাধিকার কমিশনের হাই কমিশনার হচ্ছেন কে? ভলকার টুর্ক। এটি কিন্তু আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন। তো এইটি হচ্ছে বিষয় মূলত। এবং গুলশানে, বাংলাদেশের গুলশানে কিন্তু এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশন স্থাপন করা হয়েছে। এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে দিতে চাই যেগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এখানে আপনারা অপশনে দেখতে পাচ্ছেন জাতিসংঘের জনসংখ্যা তহবিল UNFPA। এই জাতিসংঘের জনসংখ্যা তহবিলের যে সদর দপ্তরটি, এই সদর দপ্তরটি কোথায় আপনারা জানেন? এটির সদর দপ্তর হচ্ছে কিন্তু নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক। তারপরে বিশ্ব খাদ্য কৃষি সংস্থা জাতিসংঘের এটির সদর দপ্তর কোথায়? এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। এর জন্য আপনাদের একটা নোট, বললাম যে এই ক্লাস শেষে দিন শেষে কিন্তু আপনার একটা নোট তৈরি হয়ে যাবে। এটির সদর দপ্তর হচ্ছে রোম। তারপরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বললাম যে জাতিসংঘের যে মুদ্রা সংক্রান্ত যে বিষয়গুলো আছে এগুলো সাধারণত আমেরিকায় হয়ে থাকে এবং ওয়াশিংটনে। এটিরও সদর দপ্তর হচ্ছে কোথায়? ওয়াশিংটন। ওয়াশিংটন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সদর দপ্তর, IMF যেটা হচ্ছে IMF। এবং মানবাধিকার কমিশনের যে মিশন, এবং এই মানবাধিকার কমিশনের কোথায়? এটা জেনেভা, সুইজারল্যান্ডে সদর দপ্তর। তো আশা করি এখান থেকে অনেকগুলো তথ্য আপনারা পেয়ে গেলেন এবং আপনার খাতায় এটা আশা করি নোট করে রেখেছেন। তো চলুন এরপর যে আমরা আমাদের পরবর্তী যে বিষয়গুলো, পরবর্তী বিষয়ে আমরা চলে যেতে পারি। আসলে আলোচনা করলে দেখুন অনেক কিছু কিন্তু আলোচনা করা যায়। মানবাধিকার কমিশনের যে মিশনটা এটি ঢাকায় হচ্ছে, কেন এটা নিয়ে বিতর্ক, অনেক বিষয় আছে যেগুলো হয়তো আমাদের ক্লাস ইন ডিটেল আপনাদের আলোচনা করা যাবে। আর এখানে আমাদের স্বল্প সময় আপনাদের আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, যার জন্য হয়তো আমরা ইন ডিটেল আলোচনা করতে পারি না। তো চলুন আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি সেটিতে চলে যাই। দেশের প্রথম সোশ্যাল কারেন্সি কার্ড চালু করেছে কোন ব্যাংক? খুব ইম্পর্টেন্ট। ব্যাংক পরীক্ষা বা আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষায়, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসতেই পারে। কারণ হচ্ছে যে সোশ্যাল যে কারেন্সি, এটা আপনারা কমেন্টে লিখতে থাকুন। আনসারটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন যে কোনটা সঠিক আনসার, আর আমরা আনুষঙ্গিক যে আলোচনা সেটি এখানে করতে থাকি। এই সোশ্যাল কারেন্সি, এই সোশ্যাল কারেন্সি কার্ড এটি হচ্ছে কি আপনাদের আগে একটু বুঝতে হবে যে সোশ্যাল কারেন্সি কার্ডটা কি, একটু ধারণা থাকা কিন্তু খুব জরুরি। সোশ্যাল কারেন্সি কার্ডটা হচ্ছে কি, এই কার্ডের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের দেশে এখন অনেক ফ্রিল্যান্সার আছেন এবং আমরা কিন্তু অনলাইনে খুব কেনাকাটা করি। এই কার্ডটির মাধ্যমে আপনি অনলাইনে কেনাকাটা বা এই যে ফ্রিল্যান্সিং করেন, বিভিন্ন জায়গায় বিল পেমেন্ট করা, এই কার্ডটির মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। সাধারণত যে আমাদের অনলাইন ভিত্তিক যে কাজগুলো, যে পেমেন্টগুলো আছে এই কার্ডের মাধ্যমে খুব সহজে করা যায়। এবং এটি প্রথম বাংলাদেশে চালু করে কিন্তু ইস্টার্ন ব্যাংক। আপনারা দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক কিন্তু এটি প্রথম বাংলাদেশে চালু করে। এবং এখানে আরও কিছু ব্যাংক আছে, যেমন সিটি ব্যাংক। সিটি ব্যাংক কিন্তু সাম্প্রতিক সময়ে গুগল যে ওয়ালেট বা গুগল পে এরা কিন্তু চালু করেছেন। গুগল পে চালু করেছে সিটি ব্যাংক। এটিও কিন্তু পরীক্ষায় আসার মতো এবং আসবে আশা করি। তো এখান থেকে যে তথ্যগুলো আপনারা পেয়ে গেলেন। তারপরে দেখেন এখানে আর একটা আরব বাংলাদেশ ব্যাংক আছে, ব্যারাক ব্যাংক। এগুলো কিন্তু এখানে এই ব্যাংকের অন্যান্য আলোচনা আছে, যাই হোক আমরা সেই বৃহৎ আলোচনায় না যাই। তো আপনারা আশা করি এখান থেকেও আপনারা সঠিক উত্তরটি পেয়ে গেলেন এবং এটি আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এ পর্যায়ে আর একটি খুব ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে নিয়ে আসা হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর তথ্য মতে বিশ্বে কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? এটিও সম্প্রতি আলোচনায় এসেছে, আমাদের পত্রিকায় এসেছে। কারণ হচ্ছে আমাদের দেশের জাতীয় ফল কোনটি বলুন তো, কমেন্টে লিখুন আমাদের দেশের জাতীয় ফল কোনটি। তো এই কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং এই কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ কিন্তু এগিয়ে আছে বিশ্বে।
কিন্তু আমাদের যে রপ্তানিটাতে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, কারণ এত কাঁঠাল উৎপাদন সত্ত্বেও আমাদের যথাযথ ইসের অভাবে, মানে উদ্যোগের অভাবে আমাদের কাঁঠালটা কিন্তু ভালোভাবে রপ্তানি হচ্ছে না, এবং এই জন্য কিন্তু এটি আলোচনায় আছে। তো আপনারা কমেন্টে আশা করি লিখছেন কততম বাংলাদেশ, এবং আমি সঠিক উত্তরটি কিন্তু আপনাদের এখানে লিখে দিচ্ছি। বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, বিশ্বে দ্বিতীয় কাঁঠাল উৎপাদনে। চিন্তা করা যায়, বাংলাদেশ কিন্তু দ্বিতীয়, আর প্রথম হচ্ছে কিন্তু ভারত, আমাদের প্রতিবেশী দেশ ভারত হচ্ছে কাঁঠাল উৎপাদনে প্রথম, আর বাংলাদেশ হচ্ছে কিন্তু দ্বিতীয়। তো আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হলেন। তো এরপর যে আমরা আমাদের পরবর্তী প্রশ্নটাতে যেতে পারি। খুবই আলোচিত একটি বিষয় এখানে এসেছে, আন্তর্জাতিকের সাম্প্রতিক আলোচিত দুরুজ সম্প্রদায় কোন দেশে সবচেয়ে বেশি বসবাস করে? আপনারা জানেন যে সম্প্রতি সময়ে এই দুরুজ, আপনারা কমেন্টে লিখতে থাকুন কোন দেশে। দুরুজ সম্প্রদায়ের উপরে কিন্তু বিভিন্ন দুরুজ সম্প্রদায় এবং বেদুইন সম্প্রদায়, দুটি সম্প্রদায় কিন্তু খুব বড় একটি সংঘাতে লিপ্ত হয়েছে সিরিয়াতে। তারা খুব বড় একটি সংঘাতে লিপ্ত হয়েছে। কোথায়? সিরিয়ায়। এই সিরিয়ায় যে সংঘাতে তারা লিপ্ত হয়েছে, এই জন্য কিন্তু এটি এখন খুব আলোচিত একটি বিষয় আছে। এবং এই দুরুজ কারা? দুরুজ সংক্ষেপে একটু আপনাদের বলতেই হয় সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য। দুরুজ সম্প্রদায় হচ্ছে কি শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি শাখা, এবং তাদের কিছু ভিন্ন কিছু মতাদর্শ আছে, যার জন্য তাদের সঙ্গে অন্য সম্প্রদায়ের একটা বিরোধ থেকে থাকে, এবং এরা হচ্ছে একটা যোদ্ধা জাতি। এবং এই দুরুজ সম্প্রদায় হচ্ছে কি সাম্প্রতিক সময়ে এরা কিন্তু আবার ইসরায়েলের একটা সাপোর্ট পেয়ে থাকে। আপনারা জানেন যে সিরিয়ায় এই দুরুজ এবং বেদুইন সম্প্রদায়ের মধ্যে যে বিরোধ হয়, এই বিরোধে কিন্তু ইসরায়েল এই দুরুজদের পক্ষ নিয়ে সিরিয়ায় কিন্তু বোমা বর্ষণ করে। তো এই দুরুজ সম্প্রদায় বসবাস করে কোথায়? সিরিয়ায়। এছাড়া কিন্তু এদের মূল শিকড়টা হচ্ছে মিশর। এদের আদি নিবাস ছিল হচ্ছে মিশরে। মিশর থেকে পরে তারা বাস্তুচ্যুত হয়ে হচ্ছে সিরিয়া, লেবানন, জর্ডান এবং ইসরায়েলও কিন্তু এদের একটা বৃহৎ অংশ জনগোষ্ঠী বসবাস করে থাকে। তো আশা করি আপনারা এখান থেকেও খুব সংক্ষেপে তথ্যগুলো পেয়ে গেলেন। আর আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগছে এবং সেটিও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের যে অনুপ্রেরণা, এটি কিন্তু আমাদের যে কমেন্ট বা আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমাদের বিদ্যাবাড়িকে এই ধরনের আয়োজনে আরও বেশি অনুপ্রাণিত করবে। তো আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে আমরা কিন্তু এবার সেটিতে চলে যেতে পারি। চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে যে নদীর উজানে। এখানে বলুন আপনারা কোন নদীর উজানে চীন? কমেন্টে লিখতে থাকুন কোন নদীর উজানে চীন বিশ্বের সবথেকে বড় বাঁধটি নির্মাণ করছে, এবং যে বাঁধের প্রভাবে কিন্তু বাংলাদেশ, বলা হচ্ছে বাংলাদেশে মরুকরণ হবে, বাংলাদেশের অনেক নদী মারা যাবে এবং বাংলাদেশ কিন্তু মরুভূমিতে রূপান্তর হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র, পদ্মা, মেঘনা, কর্ণফুলী। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়, কারণ ভারতও কিন্তু এই প্রকল্পটির অনেক বেশি বিরোধিতা করছে, কিন্তু তা সত্ত্বেও চীন অবশ্য এই প্রকল্পটি কাজ শুরু করেছে, এবং এই প্রকল্পটি নির্মাণ হলে এটি পৃথিবীর সর্ববৃহৎ যে জলবিদ্যুৎ প্রকল্প সেটি কিন্তু হবে চীনের। তো এটি হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীর যে গতিপথ, সেখানেই চীন বিশ্বের সবচেয়ে বড় বাঁধটি নির্মাণের কাজ শুরু করেছে। এবং ব্রহ্মপুত্র এখানে 4টি নদী আছে, 4টি নদীর উৎপত্তি স্থল আমরা একটু এক নজরে দেখে নেব, এবং এটি খুব ইম্পর্টেন্ট, কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে আমাদের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। তো চলুন, ব্রহ্মপুত্র কোথায়? এটা কিন্তু মানস সরোবর, কৈলাসের মানস সরোবর থেকে এটা কিন্তু উৎপত্তি হয়েছে। মানস সরোবর আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন এবং আমার সঙ্গে কিন্তু বারবার বলবেন। মানস সরোবর, কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে হচ্ছে উৎপত্তিকার ব্রহ্মপুত্রের। পদ্মা হচ্ছে কোথায়? গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে হচ্ছে পদ্মা নদীর উৎপত্তি, গঙ্গোত্রী হিমবাহ থেকে। এবং মেঘনা নদীর উৎপত্তি কোথায়? মেঘনা নদীর উৎপত্তি হচ্ছে আপনার, এটা হচ্ছে বুরাক উৎপত্তি স্থলের নাম কি? মণিপুরী রাজ্য থেকে, ভারতের মণিপুরী রাজ্য থেকে। এবং বুরাক নামে, এটি কিন্তু বুরাক, ওখানে হচ্ছে বুরাক নাম, বুরাক নদী, বুরাক নামে মণিপুরী রাজ্য থেকে এটি উৎপত্তি হয়ে বুরাক নামে হচ্ছে আপনার সিলেটে কুশিয়ারা এবং সুরমা দুটি ভাগে বিভক্ত হয়ে সিলেটে সেটা বাংলাদেশে প্রবেশ করে এই মেঘনা। এবং কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? আসামের লুসাই পাহাড়। লিখে দিচ্ছি আমি, আসামের লুসাই পাহাড় থেকে হচ্ছে উৎপত্তিকার এই কর্ণফুলী নদীর।
তো আশা করি আপনারা এখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়ে গেলেন। তো খাতায় লিখছেন কিনা কমেন্টে জানাবেন, খাতায় যদি লিখে থাকেন তথ্যগুলো কমেন্টে জানাবেন খাতায় লিখছেন কিনা। তো আমরা পরবর্তী প্রশ্নটাতে যেতে পারি। বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট তৈরি করেছে কোন দেশ? অ্যামাজিং, মানে চিন্তা করা যাবে না, এত বড় ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য এটি। কারণ হচ্ছে কি, যে গতির ইন্টারনেট সম্প্রতি এই দেশটি তৈরি করেছে, এটি যে কোনো মানুষের শুনলে পরে মাথা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে। তো কোন দেশ আপনারা কমেন্টে লিখতে থাকুন, আর আমরা এখানে আলোচনা করতে থাকি। এখানে যুক্তরাষ্ট্র আছে, আমরা ভাবতে পারি যুক্তরাষ্ট্র কিনা, কিন্তু যুক্তরাষ্ট্র না। কারণ যে গতির ইন্টারনেটটা তৈরি করেছে এই গতি হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান ইন্টারনেটের যে স্পিড তার থেকেও 35 লক্ষ গুণ বেশি শক্তিশালী, চিন্তা করুন। এবং সেটি তৈরি করেছে কিন্তু জাপান। চিন্তা করতে পারছেন, যুক্তরাষ্ট্রের ইন্টারনেট থেকেও 35 লক্ষ গুণ বেশি শক্তিশালী। যে ইন্টারনেটে আপনাদের মাত্র 1 সেকেন্ডে 1.02 টেরাবাইট 1.02 টেরাবাইট মাত্র 1 সেকেন্ডে ডাউনলোড সম্ভব। অর্থাৎ উইকিপিডিয়া বা ইসের যে তথ্যগুলো আছে এটি 1 সেকেন্ডেরও কম সময়ে এই স্পিডে ডাউনলোড হয়ে যাবে, এবং সেটি তৈরি করেছে কিন্তু জাপান। খুবই বিস্ময়কর। আমরা জানি যে 1 গিগাবাইট সমান কত? 1024 মেগাবাইট, মানে 1 জিবি সমান এরকম গিগাবাইট। কত গিগাবাইট? এরকম আপনার 10,24,000 গিগাবাইটের সমান হচ্ছে এই 1 টেরাবাইট। চিন্তা করতে পারছেন কত বড় স্পিডের এই নেট। তো খুব ইম্পর্টেন্ট, এবং এটি তৈরি করেছে কিন্তু জাপান। তো খুব সংক্ষেপে যতটুকু তথ্য দেওয়া যায় এখান থেকে দিলাম, আরও বিস্তারিত দেওয়া সম্ভব, কিন্তু আমাদের সময় সংক্ষেপের কারণে আমাদের এগিয়ে যেতে হয়। তো পরবর্তী প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশের এখন সব থেকে শীর্ষ যে টেকসই ব্যাংক সেটি কোনটি? কমেন্টে লিখতে থাকুন আমরা, এবং দেখতে থাকি এখানে যে আমাদের 4টি ব্যাংক আছে, ব্যারাক ব্যাংক, এবি ব্যাংক, সিটি ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। কোনটি? তো আমাদের বাংলাদেশের বর্তমান সব থেকে শীর্ষ টেকসই ব্যাংকটি হচ্ছে এই ব্যারাক ব্যাংক। এবং ব্যারাক ব্যাংক সম্পর্কে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে ব্যাংকটি বাংলাদেশের প্রথম ব্যাংক হিসাবে 1 বিলিয়ন যে $1 বিলিয়ন উপরে তাদের যে শেয়ার বাজারে যে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে তাদের মূল্য, এটি অতিক্রম করেছে এই ব্যারাক ব্যাংকের। এবং বাংলাদেশের সবচেয়ে টেকসই ব্যাংক হচ্ছে ব্যারাক ব্যাংক। এরপরে এবি ব্যাংক আছে, এটি এই এবি ব্যাংক নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটি দিচ্ছে। এটা বাংলাদেশের প্রথম বাণিজ্যিক বিদেশি ব্যাংক। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক বিদেশি ব্যাংক কিন্তু এই এবি ব্যাংক, অর্থাৎ আরব বাংলাদেশ ব্যাংক। তারপর সিটি ব্যাংক নিয়ে একটু আগে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যে গুগল পে বা গুগল ওয়ালেট তারা চালু করছে। এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক। প্রথম বিদেশি ব্যাংক হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড, আর প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এবি ব্যাংক। এখানে আমাদের একটু কনফিউশন সৃষ্টি হয়, কোনটি বাংলাদেশের প্রথম বিদেশি ব্যাংক। এখানে একটু এই বিষয়টা আমাদের কিন্তু ক্লিয়ার থাকা দরকার। একটা হচ্ছে কোনটি? একটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক বিদেশি ব্যাংক কোনটি? এবি ব্যাংক। আর একটা হচ্ছে বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আশা করি এরপরে এই প্রশ্নটিতে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। আর বাংলাদেশের বর্তমান সবচেয়ে শীর্ষ টেকসই ব্যাংক কোনটি? ব্যারাক ব্যাংক। আশা করি এখান থেকে তথ্যগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেল, এবং আমার সঙ্গে কিন্তু আপনারাও এইভাবে যখন ভিডিওটা দেখবেন তখন বলবেন বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংক কোনটি? ব্যারাক ব্যাংক। এভাবে বললে হবে কি, ছোটবেলায় কিন্তু আমরা খুব সন্ধ্যার সময় পড়তে বসতাম এবং শব্দ করে কিন্তু এক নাগাড়ে একভাবে পড়ে আমাদের পড়াটা কয়েকটা মুহূর্তের মধ্যেও কিন্তু আমরা প্রস্তুত করে মেমোরাইজ করে তারপর কিন্তু পড়া শেষ করে উঠতাম। তো আমরা চাচ্ছি যে এই ভিডিওর বাইরে, আগের দিন আমার ক্লাসে আমি একটা গল্প বলেছিলাম যে বিদেশে তারা ক্লাসের বাইরে পড়াশোনা করে না, যে আমরা তো ভার্সিটিতে আসছি, স্কুলে আসছি পড়াশোনা করার জন্য, আমরা বাইরে যাবার কেন, বাসায় যেয়ে পড়াশোনা করব। আমাদের একজন রৌফুল আলমের একটা গল্প দিয়ে তিনি লিখেছিলেন এই গল্পটা, যে তিনি অবাক হয়ে গেলেন যে বন্ধুরা আড্ডা দিতে যাচ্ছে, সে বললো যে আমার পড়াশোনা আছে। পড়াশোনা আছে মানে তুমি তো ইউনিভার্সিটিতে আসছো পড়াশোনা করতে। তো এরকম আমাদেরও টার্গেটটা থাকবে কি, এই ক্লাস থেকে আমরা আমাদের এই পড়াশোনাটা কমপ্লিট করে যাবো, যেন এই ক্লাসের বাইরে যে আমাদের আর পড়া না লাগে। আর এই যে আপনাদের বারবার বলছি এই তথ্যগুলো নোট করে রাখবেন। তথ্যগুলো খাতায় নোট করে রাখলে যেটা হবে যে পরবর্তীতে আপনি জাস্ট একটু খাতায় চোখ একটু দেখে নিলেন,
পৃষ্ঠা উল্টে আপনার ক্লিয়ার হয়ে গেল। এটি নিয়ে আর আপনার দ্বিতীয়বার কোনো চিন্তার কারণ না। আর বললাম যে সামনে আমাদের 49তম যে বিশেষ বিসিএস, তার প্রস্তুতির জন্য কিন্তু আপনাদের এই নোটগুলো বা এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সাম্প্রতিকের কিন্তু অনেক প্রশ্ন এখানে থেকে থাকবে। যে জানেন যে 100 মার্কের আপনার জেনারেল এবং 100 মার্ক হচ্ছে বিষয়ভিত্তিক। এই 100 মার্কের ভিতরে কিন্তু আপনার সাম্প্রতিক একটা বড় রোল প্লে করবে এই পরীক্ষায়, এই বিশেষ বিসিএসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে আজকের ক্লাসের। সম্প্রতি অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে আপনারা কমেন্টে লিখতে থাকুন। আর আপনাদের এই কেন্দ্রিক যে আলোচনা আছে আমি শুরু করি। আপনারা দেখছেন 4টা অপশন আছে, নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ। তো সম্প্রতি এই যে নারী সাব চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব যে 20, এখানে চ্যাম্পিয়ন হচ্ছে কিন্তু বাংলাদেশ, আমাদের বাংলাদেশের মেয়েরা। এবং জানেন বাংলাদেশের মেয়েরা কিন্তু এখন অসাধারণ পারফরমেন্স করছে এই ফুটবলে। সম্প্রতি তারা কিন্তু যে সাব এশিয়ান যে ফুটবলটি হবে আগামী বছর অস্ট্রেলিয়াতে, সেখানেও কিন্তু আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল তারা কিন্তু অপরাজিত থেকে তারা কিন্তু সেইখানে কোয়ালিফাই করেছে। আগামী বছর তারা অস্ট্রেলিয়াতে যে নারী এশিয়ান কাপটি হবে AFC, সেইখানে কিন্তু তারা অংশগ্রহণ করবে। এবং এই যে অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল। এবং এখানে রানার্স আপ হয়েছে হচ্ছে নেপাল হচ্ছে কি রানার্স আপ। তো আশা করি এই যে তথ্যগুলো আজকের ক্লাসে আপনাদের দেখানো হলো, এগুলো আপনাদের অনেক অনেক বেশি উপকারে আসবে। এবং আপনাদের যেটা বললাম আমরা একটু আগে, যে কোনো তথ্যের জন্য এবং যে আমাদের বিশেষ যে বিসিএস-এর সার্কুলারটা এসেছে, এবং এই বিশেষ বিসিএস এর স্বল্প সময়ে ভালো প্রস্তুতির জন্য কিন্তু বিদ্যাবাড়ির ইতোমধ্যে আপনাদের জন্য সুন্দর কিছু খুব স্বল্প মূল্যে এবং খুব আকর্ষণীয়ভাবে কিন্তু কিছু কোর্স চালু করেছে, যেটি দিয়ে আপনি খুব সহজে এই বিসিএসে কিন্তু সফল হতে পারবেন। আর এর জন্য আপনি এখনই যোগাযোগ করতে পারেন এই নম্বরে আমাদের বিদ্যাবাড়ির প্রতিনিধিদের সঙ্গে, এবং আপনার যে পছন্দের ব্যাচটি সেটিতে কিন্তু আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আশা করি এই 2 মাসের সুন্দর একটি গোছালো প্রস্তুতিতে আপনার বিসিএস প্রস্তুতি হবে সব থেকে শক্তিশালী এবং মজবুত এবং সুন্দর এবং গোছালো। এবং এ পর্যায়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। এবং গুরুত্বপূর্ণ তথ্যের পাশাপাশি কিন্তু বিভিন্ন সার্কুলার আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং আমাদের বিদ্যাবাড়ির যে ফেসবুক পেজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজে কিন্তু বিভিন্ন আপডেট, বিভিন্ন পড়াশোনা, বিভিন্ন তথ্যকণিকা কিন্তু আপনারা পাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা নিয়মিতই পেতে পারেন। তো অবশ্যই এই চ্যানেলগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে দেখা যাবে যে আপনার যে প্রস্তুতি, আপনার পড়াশোনায় একটা নতুন মাত্রা কিন্তু যুক্ত হবে। আর কথা না বাড়িয়ে আমরা একেবারে আমাদের আজকের যে সাম্প্রতিক আপডেট বুলেটিনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ক্লাসটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী সেশনে আমাদের সঙ্গেই থাকবেন এবং বিদ্যাবাড়ির সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের যে চাকরির প্রস্তুতি, আপনাদের যে আগামীর প্রত্যাশা, সেটি সুন্দরভাবে এবং ভালোভাবে পূরণ হবে। এই প্রত্যাশাই আমি নিউটন মজুমদার আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।